সংস্কৃতি ফেব্রুয়ারি 2025। ভারতে সাম্প্রদায়িকতা। বদরুদ্দিন উমর। শেখ হাসিনার শাসন আমলে নরেন্দ্র মোদীর ভারত সরকার বাংলাদেশকে মনে করত তার আশ্রিত রাষ্ট্র। তার আগেও ভারত বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্কের মধ্যে ভারসাম্য ছিল না, কিন্তু শেখ হাসিনার আমলে এই সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে। নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যাপারে ভারতের সাহায্যের বিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করে দাসখত লেখার মতো করে তা ভারত সরকারের কাছে বিলিয়ে দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম ঔদ্ধত্যের সাথে ঘোষণা করেন যে তার সরকারের সাথে বাংলাদেশের নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সম্পর্ক। এই ঘোষণা ও বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক অদ্ভুত ব্যতিক্রমী ব্যাপার ছিল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো সাম্রাজ্যবাদী দেশকেই এভাবে তার সাথে অধীনতার সম্পর্কে জড়িত দুর্বল কোনো রাষ্ট্র সম্পর্কে এ ধরনের কোনো প্রকাশ্য ঘোষণা দিতে দেখা যায়নি। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার এবং হাসিনার আওয়ামী লীগ সরকারের এই সম্পর্কের কারণে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা কর্তৃক দেশ ছেড়ে পলায়ন ছিল ভারত সরকারের স্বার্থের উপর এক বড় রকম আঘাত। এই আঘাত ও ক্ষতি মেনে নেওয়া নরেন্দ্র মোদীর ভারত সরকারের পক্ষে সম্ভব না হওয়ায় 5ই আগস্টের পর ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের পরিবর্তে শত্রু রাষ্ট্রে পরিণত হয়। এই শত্রুতার সম্পর্ক কার্যক্ষেত্রে পরিবর্তন না করে এখনো পর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমনকি খোলাখুলিভাবে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান বজায় রেখেছে। সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতীয় সংবাদ মাধ্যম নিয়মিত ও ব্যাপকভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা মিথ্যা সংবাদ পরিবেশন করে এখনও তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে সেখানকার মুসলমানদের বিরুদ্ধে নানা সাম্প্রদায়িক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি মুসলমানদেরকে বহিরাগত হিসাবে তারা ঘোষণা করেছে। অর্থাৎ ভারতে বেসরকারিভাবে নয়, সরকারিভাবেই সাম্প্রদায়িকতা সরকারি নীতি হিসাবে প্রকাশ্যেই কার্যকর করা হচ্ছে। বিস্ময়ের ব্যাপার যে এই ধরনের একটি চরম সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী রাষ্ট্র কোনো বাস্তব ভিত্তি ছাড়াই বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক আক্রমণ নির্যাতনের কথা বলে তাদের প্রচার মাধ্যমে আকাশ বাতাস উতলা করছে। এটা যে তাদের সাম্প্রদায়িক রাষ্ট্রীয় নীতিরই অবিচ্ছেদ্য অংশ, এতে কোনো সন্দেহ নেই। ভারতে সাম্প্রদায়িকতা কোনো নতুন ব্যাপার নয়। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ব্রিটিশ আমলে সাম্প্রদায়িকতার যাত্রা। হিন্দু মুসলমান উভয় সাম্প্রদায়িকতার সাথে অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকলেও এই দুই ধরনের সাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য আছে। মুসলমান সাম্প্রদায়িকতার সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ জড়িত। দুই স্বার্থই হিন্দু সাম্প্রদায়িকতার সাথে জড়িত থাকলেও হিন্দু সাম্প্রদায়িকতার ভিত্তি হিন্দু সমাজ ও হিন্দু ধর্ম। এখানে বলা দরকার যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার উদ্ভব নানা কারণে ব্রিটিশ আমলে হলেও হিন্দু সাম্প্রদায়িকতা আরও অনেক প্রাচীন। এই সাম্প্রদায়িকতা তাদের বর্ণপ্রথার কাস্ট সিস্টেম মধ্যে গঠিত। বর্ণপ্রথার কারণে হিন্দুদের ধর্মীয় কাঠামোর মধ্যেই সাম্প্রদায়িকতা আছে, যা হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার থেকেও আরও অনেক কঠিন ও কঠোর ও নিষ্ঠুর। 4 ভাগে বিভক্ত বর্ণপ্রথার মধ্যে শূদ্র বা নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের কাছে ঘৃণার পাত্র। হিন্দু ধর্মের কাঠামোর মধ্যে থাকলেও নিচু বর্ণের হিন্দুরা উচ্চ বর্ণের কাছে অস্পৃশ্য, আনটাচেবল। হিন্দু ধর্মের উচ্চ অংশ নিম্ন অংশকে যেভাবে ঘৃণ্য এবং অস্পৃশ্য জ্ঞান করে, অন্য কোনো ধর্মের মধ্যেই তা দেখা যায় না। বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, শিখ ধর্মের মধ্যে ভালোবাসার কথা খুব গুরুত্বপূর্ণভাবে থাকলেও হিন্দু ধর্মে ভালোবাসার পরিবর্তে বর্ণপ্রথা অনুযায়ী ঘৃণারই প্রাধান্য। হিন্দু ধর্মের মধ্যে বর্ণপ্রথা সৃষ্ট সাম্প্রদায়িকতা এমনভাবে দেখা যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। প্রত্যেক সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে এই সাম্প্রদায়িকতা এক নির্ধারক রীতি হিসাবে কাজ করে। এর প্রভাব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এত গভীর যে তাদের মধ্যে যারা এই প্রথার ঘোর বিরোধী, তাদের মধ্যেও অবচেতনভাবে এর প্রভাব ও রেশ দেখা যায়।
এজন্য যারা হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন অথবা যারা নাস্তিক, তারাও নিজেদের বর্ণ পরিচয় বা বর্ণ পদবি পরিত্যাগ না করে নামের সাথে মুখার্জি, ব্যানার্জি, বোস, দত্ত থেকে নিয়ে দাস, সাহা ইত্যাদি পদ নামের সাথে জুড়ে রাখেন। এটা তাদের মনে হয় না যে বর্ণপ্রথা বিরোধী হলেও বর্ণ নাম ধারণ করে রাখার মাধ্যমে তারা একভাবে বর্ণপ্রথা জিইয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখেন। বৌদ্ধ ও জৈন ধর্ম বর্ণপ্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিক সাম্য ও ভালোবাসার ধর্ম প্রচার করলেও শেষ পর্যন্ত তারা বর্ণপ্রথার অবসান ঘটাতে ব্যর্থ হয়। ভারতে বর্ণপ্রথার পুনরুত্থান ঘটে। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর আম্বেদকর বর্ণপ্রথার বিরুদ্ধে শক্ত লড়াই করেন, কিন্তু 30-এর দশকে এসে তিনি বর্ণপ্রথার প্রতিনিধি গান্ধীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। ভারতে অনেক অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সত্ত্বেও বর্ণপ্রথা আজ পর্যন্ত শক্তিশালীভাবে অক্ষুণ্ণ আছে। তার দাপট কিছুটা কমে এলেও বর্ণপ্রথা সৃষ্ট সাম্প্রদায়িকতা হিন্দু সমাজকে নিয়ন্ত্রণ করছে। এদিক দিয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা থেকে বর্ণপ্রথা ভিত্তিক সাম্প্রদায়িকতা আরও অনেক বেশি প্রতিক্রিয়াশীল ও শক্তিশালী। হিন্দু ধর্মের এই অবস্থার জন্য ভারতে মুসলমান বিরোধী সাম্প্রদায়িকতা খুব শক্তিশালী। এই সাম্প্রদায়িকতার উপস্থিতি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় পুরোপুরি বজায় থাকলেও অখণ্ড ভারতের আওয়াজ তুলে কংগ্রেস অসাম্প্রদায়িকতার এক মুখোশ ধারণ করে। মুসলিম লীগের সাম্প্রদায়িকতার চরিত্র ছিল পুরোপুরি রাজনৈতিক, কিন্তু অসাম্প্রদায়িকতার মুখোশ ধারণ করা কংগ্রেসের সাম্প্রদায়িকতা সেই সাথে ছিল সামাজিক ও ধর্মীয়। এজন্য সাম্প্রদায়িক হিন্দুদের সাথে ধর্মচর্চার কোনো সম্পর্ক না থাকলেও গান্ধী ছিলেন হিন্দু ধর্মের প্রচারক ও বর্ণপ্রথার রক্ষক। বর্ণপ্রথার রক্ষক হওয়া সত্ত্বেও ভাওতাবাজি করে নিম্নবর্ণের লোকদের তিনি নতুন নামকরণ করেছিলেন হরিজন বা ঈশ্বরের মানুষ। শুধু নিম্নবর্ণের হিন্দুদেরকে তিনি কেন ঈশ্বরের মানুষ বলার প্রয়োজন বোধ করলেন, তার মধ্যেই তার ভাওতাবাজির পরিচয় পাওয়া যায়। নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মুহূর্ত থেকেই সে দেশে হিন্দুত্ববাদ প্রচারে অবতীর্ণ হন। হিন্দু ধর্মের রক্ষক এবং পবিত্রতা বজায় রাখার ধ্বজাধারী হিসেবে তিনি প্রথম থেকেই মুসলমানদের বিরুদ্ধে বিষোদগারণ শুরু করেন। তাদেরকে ভারতে অনুপ্রবেশকারী ও নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে আখ্যায়িত করে তিনি যে তোলপাড় প্রচার করেন, তার সাথে হিন্দু ধর্মের বর্ণপ্রথা সৃষ্ট বিভক্তি ও সাম্প্রদায়িকতার ওতপ্রোত সম্পর্ক। বর্ণস্থান থেকে যে মানসিকতা তৈরি হয়, সেই মানসিকতার প্রতিফলনই ঘোরতরভাবে তাদের মুসলমান বিরোধিতার মধ্যে দেখা যায়। কাজেই নরেন্দ্র মোদীর মুসলমান সম্প্রদায় বিরোধিতা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় ব্যাপারও বটে। তার এই মুসলমান বিরোধী সাম্প্রদায়িকতা কোনো নতুন ব্যাপার নয়। 2002 সালে গুজরাটে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হওয়ার পরই তিনি সেখানে এক ব্যাপক ও নির্মম দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মুসলমান হত্যা করেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার সাম্প্রদায়িকতা ও মুসলমান বিরোধিতার ক্ষেত্র সারা ভারত জুড়ে প্রসারিত হয়। তার বৃত্তান্ত সকলেরই জানা, এখানে বিশদভাবে তার উল্লেখের কোনো প্রয়োজন নেই। তার নরেন্দ্র মোদীর এই ঘৃণ্য মুসলমান বিরোধী সাম্প্রদায়িক চরিত্র সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে তার পদলেহন করে এসেছিলেন, তার মধ্যে তারও ঘৃণ্য চরিত্রের ও দেশদ্রোহিতার পরিচয় পাওয়া যায়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতে এখন যে ব্যাপক মিথ্যা প্রচারণা দেখা যাচ্ছে, তার সাথে পলাতক ও ভারতে আশ্রয় গ্রহণকারী বেঈমান শেখ হাসিনাও যুক্ত আছেন। বাংলাদেশে তার দলের লোকরা তার নির্দেশেই একই কাজ করার চেষ্টা করে চলেছে। তাদের বুদ্ধিজীবীরাও ঘাপটি মেরে থাকা অবস্থায় পরোক্ষভাবে সেই চেষ্টা করছে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণার চোখে দেখার কারণে ও তাদের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য তৈরি থাকায় তারা কোনো সুবিধা করতে পারছে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারত সরকার এবং ভারতের প্রচার মাধ্যম বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক আক্রমণের নানা মিথ্যা বিবরণ প্রচার করছে। এমনভাবে তারা এই প্রচার করছে যাতে মনে হয় বাংলাদেশে মুসলমানদের আক্রমণ থেকে হিন্দুদেরকে রক্ষার একমাত্র শক্তি ছিল আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনা। তাদের উৎখাতের পর বাংলাদেশের হিন্দুরা এখন মুসলমানদের আক্রমণের শিকার হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতির এই ভাষ্য যে শতভাগ মিথ্যা, এটা বাস্তব অবস্থার দিকে তাকালেই বোঝা যায়।
এটা ঠিক যে 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের কিছু বাড়িঘর লুটপাট হয়েছে এবং মন্দির ও মূর্তি ধ্বংসের ঘটনা ঘটেছে, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে এটা ঘটলেও একে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। কারণ যত হিন্দুর বিরুদ্ধে এই আক্রমণ হয়েছে, যত বাড়িঘর আক্রান্ত হয়েছে, তার থেকে মুসলমানদের বাড়িঘর আক্রান্ত ও সম্পত্তি লুটপাট হয়েছে অনেক বেশি। যত হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, তার থেকে অনেক বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছে মুসলমানদের মাজার ও মসজিদ। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের লোকদের বিরুদ্ধে এই আক্রমণ চালিয়েছে লুটপাটকারীরা দেশে হঠাৎ শাসন ক্ষেত্রে যে একটা শূন্যতা সৃষ্টির পরিস্থিতিতে। যারা হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করেছে, যারা হিন্দুদের ঘর বাড়ি লুট করেছে ও আগুন দিয়েছে, তারা লুটপাটকারী, কোনো সাম্প্রদায়িক আক্রমণকারী নয়। বাংলাদেশে 5ই আগস্টের পর যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে কিছু সংখ্যক হিন্দু আক্রান্ত হলেও তার থেকে অনেক বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন মুসলমানরা। বাংলাদেশে হিন্দুর সংখ্যা 8%। লুটপাট শুরু হলেও মুসলমানদের সাথে হিন্দুরাও যে আক্রান্ত হবেন সেটা স্বাভাবিক, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ হলে সাম্প্রদায়িক প্রশ্ন সামনে না এলেও হিন্দুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। 8% হওয়ার কারণে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে হিন্দুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হবে কেন? তারা কি জনগণের একটা অংশ নন? সারা দেশে লুটপাটকারীরা যে আক্রমণ চালিয়েছিল, 8% লোক হিসাবে হিন্দুরাও তার শিকার হয়েছেন। এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই। এক্ষেত্রে হিন্দু মুসলমান সকলেই একই কাতারে, তারা লুটপাটকারীদের আক্রমণের শিকার। এই হলো বাস্তব অবস্থা। পরিস্থিতি বিশ্লেষণ করলে এর সত্যতা সহজেই চোখে পড়বে, কিন্তু এদিক দিয়ে কোনো বিচার বিবেচনা না করে হিন্দুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে ভারত সরকার এবং ভারতের সংবাদ মাধ্যম হইচই করছে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রচারণা তুঙ্গে তুলছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তিক্ত করছে। শেখ হাসিনার শাসনকালে ভারত সরকার একচ্ছত্রভাবে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রেখে একতরফাভাবে সব রকম সুবিধা আদায় করেছে, কিন্তু বাংলাদেশ তিস্তার নদীর পানির অংশ থেকে নিয়ে কোনো কিছুই ভারত সরকারের থেকে পায়নি। কারণ শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের সম অবস্থান বলে কিছু ছিল না। বাংলাদেশ ছিল ভারতের একটা আশ্রিত রাষ্ট্রের মতো। ভারতের সাথে তার কোনো প্রতিবেশী রাষ্ট্রেরই ভালো সম্পর্ক নেই। পাকিস্তান তো কোনো প্রশ্নই নেই। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রত্যেকের সাথেই তার সম্পর্ক খারাপ। সেক্ষেত্রে হাসিনার শাসন আমলে বাংলাদেশ ছিল ভারতের বন্ধুরাষ্ট্র, প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র। সেই রাষ্ট্র হঠাৎ 5ই আগস্ট ভারতের হাতছাড়া হওয়ায় তাদের অবস্থা হয়েছে পাগলের মতো। বিড়ালের মুখ থেকে মাছ সরিয়ে নিলে বিড়ালের যে অবস্থা হয়, ভারতের অবস্থা তার থেকেও খারাপ। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বে ভারত সরকার বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়ে প্রথম থেকেই শত্রুতামূলক আচরণ করে আসছে। দুনিয়ার কোনো দেশই যখন হাসিনার মতো এক ক্রিমিনালকে আশ্রয় দিতে রাজি হয়নি, তখন নরেন্দ্র মোদীর ভারত সরকার তাকে আদর করে আশ্রয় দিয়েছে। এর প্রতিদানে শেখ হাসিনা ভারত সরকারের বাংলাদেশ বিরোধী সকল তৎপরতার সাথে যুক্ত হয়ে এখন নানান চক্রান্তে লিপ্ত আছেন। হাসিনা যে বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ভারত সরকার 5ই আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে শত্রুতামূলক আচরণ করে আসছে এবং এখনো চালিয়ে যাচ্ছে, তাকে এক ধরনের রাজনৈতিক মূঢ়তা ছাড়া আর কিছুই বলা যায় না। কারণ ভারত ও বাংলাদেশ নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে পরস্পরের সাথে হাজারো যোগসূত্রে আবদ্ধ। এই সম্পর্ক স্বাভাবিক না হলে উভয় দেশেরই ক্ষতি। এই সত্য তারা যত শীঘ্র উপলব্ধি করে, ততই সেটা বা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য মঙ্গলজনক। 4/2/2025, বদরুদ্দিন উমর, সম্পাদক, সংস্কৃতি।